২১ ঘন্টার আলোচনা। গত ৪৭ বছরে এত উঁচু পর্যায়ে বৈঠক আর হয়নি। চুক্তির কলম তোলার মতো অবস্থা। তারপর একটা ফোন এলো আর সব শেষ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা যেভাবে ভেস্তে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে সারা দুনিয়ায়। আর সেই ব্যর্থতার জের ধরে যুক্তরাষ্ট্র এখন ইরানের সব বন্দর অবরোধ করতে নেমেছে। মিত্রদের পিছিয়ে যাওয়া, কূটনীতির টেবিল ভাঙা, একটার পর একটা ঘটনায় এই যুদ্ধ এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইসলামাবাদে ঠিক কি হয়েছিল? পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে আশাবাদী কূটনৈতিক উদ্যোগ। দুই পক্ষই এসেছিল কিছু একটা করার সদিচ্ছা নিয়ে। অন্তত ইরানের দাবি সেটাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে। অর্থাৎ চুক্তির নামটুকু পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কালি শুকোনোর আগেই সব উল্টে গেল। তাহলে শেষ মুহূর্তে কি হলো? আরাগচির দাবি, বৈঠক চলার মাঝেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কাছে একটি ফোন আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আরাগচির ভাষায়, সেই ফোন কলের পর আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র এবং ইরানের ওপর থেকে সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে চলে যায়। এটি যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে, শান্তি চুক্তিতে সবচেয়ে বড় বাধাটা আসলে কোথা থেকে আসছিল? যুক্তরাষ্ট্রের নিজের অনিচ্ছা থেকে, নাকি তৃতীয় একটি পক্ষের চাপ থেকে? ২১ ঘন্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি। এরপর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হয়েছে জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। বিদায়টাও ছিল আচমকা। দীর্ঘ আলোচনার পর এত সংক্ষিপ্ত বিদায় বার্তা নিজেই অনেক কিছু বলে দেয়। শান্তি আলোচনার ব্যর্থতার দায় কার? এই প্রশ্নে দুই পক্ষের বক্তব্য সরাসরি পরস্পর বিরোধী। ইরানের ভাষ্য পরিষ্কার। আরাগচির অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনায় এক চুলো ছাড় দেয়নি, বারবার অবস্থান পরিবর্তন করেছে এবং নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। এত দীর্ঘ বৈঠকে একটি দেশ যদি একবারও নমনীয় না হয়, তাহলে সমঝোতা হওয়ার কথা নয়। ইরানের যুক্তিটা এটাই। আরাগচি আরও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। এই অভিযোগটি গুরুতর। এর মানে হলো, ইরানের দৃষ্টিতে ইসলামাবাদের বৈঠক আদতে শান্তির উদ্যোগ ছিল না, এটা ছিল ভিন্ন কৌশলে আত্মসমর্পণ আদায়ের চেষ্টা। আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতার প্রতিদান শত্রুতা। কথাটা ছোট, কিন্তু বার্তাটা বড়। ইরান ভবিষ্যতেও একই ভাষায় কথা বলবে। ইরানের প্রেসিডেন্টও একই সুরে কথা বলেছেন। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য, ওয়াশিংটন যদি তাদের কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে এবং ইরানের অধিকারের প্রতি সম্মান দেখায়, তবে এখনও একটি সমঝোতা সম্ভব। অর্থাৎ দরজা একেবারে বন্ধ করেননি তিনি, তবে শর্ত স্পষ্ট। আর নেতানিয়াহুর ফোনের বিষয়টি, নেতানিয়াহু আদৌ ফোন করেছিলেন কিনা, ওয়াশিংটন তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। এই নীরবতা নিজেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কূটনীতির দুনিয়ায় এ ধরনের নিরুত্তর থাকাটা সাধারণত স্বীকৃতি বলেই ধরে নেওয়া হয়। আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র বসে থাকেনি। কূটনৈতিক টেবিল ছেড়ে সরাসরি সামরিক চাপে ফিরে গেছে ওয়াশিংটন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে। এটি শুধু ইরানের জন্য নয়, বিশ্বের যে কোনো দেশের জাহাজের জন্য প্রযোজ্য হবে, যদি সেই জাহাজ ইরানের বন্দরে যেতে চায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার সকাল থেকে ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে। তবে অন্যান্য দেশের বন্দরগুলোর মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ইরান যদি এই প্রণালী আগে বন্ধ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে ধাক্কা দিয়ে থাকে, তাহলে এবার যুক্তরাষ্ট্রের অবরোধও ওই একই বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। যুদ্ধের আঁচ এভাবেই পেট্রোলের পাম্প থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়। ইরান অবশ্য এই চাপকে তোয়াক্কা করছে না। পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন,
এই অবরোধ ইরানের উপর কোনো প্রভাব ফেলবে না এবং আলোচনার সময় তেহরান বেশ কিছু ইতিবাচক প্রস্তাব দিয়েছিল, যা আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করেছে। গালিবাফ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, আপনারা যদি যুদ্ধ চান আমরা যুদ্ধ করব, আর যদি যুক্তির পথে আসেন আমরা যুক্তিতেই সাড়া দেব। এই কথায় হুমকি আছে, আবার আলোচনার দরজাও একটুখানি খোলা রেখেছেন তিনি। অবরোধের ঘোষণায় যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা ছিল মিত্রদের, কিন্তু ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাজ্য এবার সরে গেল। হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা এই অবরোধে ব্যবহৃত হবে না। তবে যুক্তরাজ্য পুরোপুরি হাত গুটিয়ে নিচ্ছে না। অঞ্চলটিতে ব্রিটিশ মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখপাত্র। অর্থাৎ সম্পর্ক পুরোপুরি ছেদ নয়, একটি সুচিন্তিত দূরত্ব বজায় রাখছে লন্ডন। যুক্তরাজ্যের এই অবস্থানের পেছনে একটি বাস্তব হিসাব আছে। মুখপাত্র জানিয়েছেন, নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী খোলা রাখার নীতি, বৈশ্বিক অর্থনীতি সহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। সহজ কথায়, প্রণালী বন্ধ থাকলে ব্রিটিশ জনগণের পকেটেও টান পড়বে। সেই চাপ সামলানো লন্ডনের পক্ষে কঠিন। এর আগে ফ্রান্সও জানিয়ে দিয়েছিল, হরমুজের অভিযান পরিচালনার জন্য ন্যাটোকে ব্যবহার করা সম্ভব নয় এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এক এক করে সব মিত্ররা সরে যাওয়া ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে একটা বড় ধাক্কা। যুদ্ধ করতে চাইলে কাঁধে কাঁধ মেলানো সঙ্গী দরকার হয়, সেটা ক্রমশ কমে আসছে। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়া এবং নতুন করে অবরোধ ঘোষণা, এই দুটি ঘটনা একসঙ্গে দেখলে স্পষ্ট কূটনৈতিক সমাধান আপাতত আরও দূরে সরে গেছে। ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকেও চাপে ফেলেছে। যুদ্ধবিরতি মানেই চুক্তির পথে যাওয়া, কিন্তু চুক্তি না হলে যুদ্ধবিরতিও টেকে না। সেই চক্রেই আটকে আছে পরিস্থিতি। এই চাপের মাঝেও ইরান পেছনে হাঁটেনি। ইরানের অবস্থান হলো আলোচনায় রাজি, তবে নতি স্বীকার করতে নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো চাপ বাড়াতে রাজি, তবে ছাড় দিতে নয়। এই দুটি অবস্থান যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ সত্যিকারের সমঝোতা সম্ভব নয়। সামনের দিনগুলোতে 3টি জিনিসের দিকে নজর রাখতে হবে: চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ, হরমুজ অবরোধের বাস্তব প্রভাব, আর মিত্রদের এই ক্রমবর্ধমান দূরত্ব ওয়াশিংটন কিভাবে সামলায়। ইসলামাবাদে যে আশার আলো জ্বলেছিল সেটা 21 ঘন্টায় নিভে গেছে। পরের বৈঠক কোথায়, কখন আর আদৌ হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।